আমি ছোটবেলা থেকেই খুব চাঞ্চল্য করেছিলাম, এটা মা বলতো। আর আমি যখন ক্লাস 9-এ পড়ি, ঠিক সেই সময়ে আমার শারীরিক গঠন প্রণালী সবার চেয়ে উন্নত, বেশ হাঁপালো ফুপালো হয়ে গেছিলাম। তারপরে যখন এসএসসি পাশ করলাম, তারপরে কলেজে গেলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন লেখাপড়া করি, সেই সময় আমার দেখলে এমন মনে হয় এটা মানুষের কথা, যে দ্রুত আমাকে বিয়ে শাদী দিতে হবে, আমার নাকি বয়স হয়ে গেছে। অথচ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে কতটাই বা বয়স হতে পারে। তারপরে বাবা মার চোখে পড়ে গেলাম। বাবা মা আমাকে দেখে শুনে বেশি একটা পড়াশোনা করার সুযোগ দিল না, বিয়ে শাদী দিয়ে দিল। তারপরে স্বামীর সংসারে চলে গেলাম। স্বামীর সংসার করতে করতে দেখি আমার বড় ভাসুর, তাকে বাদ দিয়ে তার ছোট ভাই সে আমার স্বামী, তার বিয়ে দিয়ে দিছে। অথচ বড় ভাসুর বিয়ে করলো না কেন? কিছুটা দিন দেওয়ার পরেই এই প্রশ্নটা আমার মনের মধ্যে জেগে উঠল। তারপরে আস্তে আস্তে যখন আমি ওই সংসারে পূরণ হতে লাগলাম, তখনই এ বিষয়ে আমি কথা বললাম। আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা, বড় ভাইয়ের বিয়ে দেননি কেন? আপনার ছোট ছেলের বিয়ে দিলেন, অথচ বড় ছেলেকে রেখে। শ্বশুর বলল, বৌমা, তোমাকে আর কী বলবো এ বিষয়ে। তোমার বড় ভাই, অর্থাৎ তোমার বড় ভাসুর, সে নেশা ভান করে বাজে ছেলেপেলেদের সাথে আড্ডায় মেতে থাকে। দেখতে শুনতে তার চেহারা সুন্দর হলেও তার ভেতরটা খুব একটা ভালো না। পরের মেয়েকে তার সংসারে নিয়ে এসে তার জীবনের সাথে জড়িয়ে পরের মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না আমরা। আর ও বিয়ে শাদী করতে অমত করে, রাজি হয় না। এই জন্যে ওকে বিয়ে শাদী না দিয়ে দেখলাম ওর অপেক্ষায় থাকতে থাকতে ওর ছোটো ভাইটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে তোমার সাথে ছোটো ছেলেটার বিয়ে দিয়ে দিছি। মা, কিছু মনে করো না, আসলে এটা ঘরোয়া ব্যাপার তো, কাউকে আমরা এই কথা শেয়ার করি না। তুমি আজ জিজ্ঞাসা করলে তাই হয়তো বললাম। আমি বললাম, ও তাই, তাহলে আপনার ছেলে বেকার কেন? তখন আমার শ্বশুর বলল, আরে বাবা, এতদিন বাবার সংসারে খেয়ে খেয়ে অভাবটা বুঝতে পারিনিও। এখন তুমি আসছো, এখন দেখবা নিজের পায়ে পাড়া লাগবে, আর তখনই ও কোনো একটা কিছু করবে। আর ও একটা কিছু করতে চাইলেই আমি ওকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব। দেখো ও কী চায়। ও কি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখনও বিজনেস করবে, নাকি বিদেশ যাওয়ার ইচ্ছা টিচ্ছা ওর আছে? শুনেছি ওর কয়েকটা বন্ধু বিদেশ যায়, বেশ ভালো স্বাবলম্বী হয়ে গেছে। তোমার কাছে আমার একটাই কথা, ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করো। আমি বললাম, বাবা, হ্যাঁ, এতদিনে আমি আপনার সংসারে ছিলাম না, তখন ছেলেকে মানুষ করতে পারেননি, এখন আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছেন। ওকে যদি আজকে আমি প্রবাসে পাঠিয়ে দিই, বা আপনারা যদি প্রবাসে পাঠিয়ে দেন, তাহলে আমি যে ওর সাথে সংসার করতে আসলাম, আমার কে হবে? আমাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? তখন শ্বশুর হেসে দিয়ে বলল, না মা, আসলে এটা নিয়ে তুমি কিছু মনে করো না। যদি কর্মের জন্য 2-4-5 বছরের জন্য ছেলেকে বিদেশ যেতে হয়, যাবে, সমস্যা কি? কত ছেলে বিদেশ যায় না, আর তাদের বউরা সংসার করে না। তুমিও একটু ধৈর্য ধারণ করবে। শ্বশুরের কথায় আমি একমত হলাম। যা আছে আমার কপালে। আমার স্বামী কোনো রকম চলাফেরা করতো, কোনো কাজকর্ম কিছুই করতো না। বাবার সংসারে বেশ অড়াল খেত আর ঘুমাতো। আমি কোনো শখের জিনিস চাইলে বাবার কাছ থেকে নেবে, মায়ের কাছ থেকে নেবে, তারপরে পূরণ করত। আমি আজ এ কথা বলি, কাল ও খোটা দিয়ে কথা বলি, তখন যেন তার হুঁশ ফিরছে। এখন যে কর্মের জন্য তাড়াহুড়ো করে কিছু একটা করবে বলে ঠিক করছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করতে চাচ্ছ? তোমার বাবা আমাকে বলেছে যে যদি তুমি দেশে থেকে কিছু একটা করতে চাও, তাহলে তোমাকে একটা অঙ্কের মোটা টাকা দেবে, আর যদি তুমি প্রবাসে যেতে চাও, তাহলে তুমি তাও যেতে পারো, সিদ্ধান্ত তোমার মধ্যে। তখন আমার হাজব্যান্ড বলল, না বউ, আমার বন্ধুরা বিদেশ যেয়ে বেশ স্বাবলম্বী হয়ে গেছে, আমি ওদের মতো 2-4-5টা বছর বিদেশ করে আসি না, তুমি কি বলো? আমি বললাম, আমি আর কি বলবো, আমার তো কপাল দশা। আমাকে ঘরে রেখে এখন সংসার না করে তুমি প্রবাসে যাবে জীবন গঠন করার জন্য, আর এতদিনে বাবার সংসারে খেয়ে খেয়ে কী করেছ? এই জবাব দাও আগে। তখন আমার স্বামী হেসে দিয়ে বলল, রাগ করো না লক্ষ্মীটি, যা হবার তা হয়েছে।
বাবার সংসারে কোনোদিন অভাব বুঝিনি তো, তাই কোনোদিন নিজের কর্মকে নিয়ে ভাবিনি এতটা। আজকে ভীষণ মনে পড়ছে। চিন্তা করো না, আমি বিদেশ থেকে ফিরে আসলেই আর বিদেশ যাব না। তারপরে বাবার থেকে টাকা পয়সা নিয়ে আর আমার জমানো কিছু টাকায় দিয়ে এখানে বড় একটা প্রপার্টি ব্যবসা খুলে বসবো। দেখবা আমার আর তোমার জীবনটা বেশ ভালোভাবেই কাটবে। আমি বললাম, তোমার বাবা তো একটা গাধার মতো মানুষ, কারণ এই গরুর মতো বড় বড় দামড়া দুইটা ছেলেরে নিজের সংসারে নিজের খরচার টাকা দিয়ে পুষতেছে, অথচ কোনো কর্ম দেয়নি তাদের। এটা ভুল করছে উনি। তখন আমার স্বামী বলল, হ্যাঁ মনে করো ভুলই করছে, ঠিক আছে তুমি কিছু মনে করো না, বাবাকে পরিষ্কারভাবে বলে তো আমি বিদেশ যাব। তারপরে আমি পরের দিন আমার শ্বশুরকে বললাম, বাবা আপনার ছেলে প্রবাসে দিতে রাজি, সে বিদেশ যাবে, আপনি কি বলেন? বলল, বেশি দেরি যেন করে না, সময় হাতে একদম কম। আমি ব্যাংক থেকে কিছু টাকা পয়সা ওকে দেবো, ও যেন বিদেশ চলে যায়, ওকে সব কিছু রেডি করতে বলো। আমার স্বামীকে এই কথা বলতেই ওর কাগজপাতি এবং 3 মাসের মধ্যে সমস্ত কিছু রেডি করে সে বিদেশ চলে যায় ওর বন্ধুর সহযোগিতায়। বিদেশ যে বেশ ভালোই ওর দিনকাল কাটতেছিল, আর টাকা পয়সা ইনকাম হচ্ছিল। আর এদিকে আমার ভাসুর, সে আজ পর্যন্ত বিয়ে শাদি করলো না। ওই সংসারে শুধু আমি যেন কাজের ঝিয়ের মতো হয়ে গেছি। আমার বাবার অর্থ সম্পদ কোনো কিছুতেই কম ছিল না। এদের সংসারটা উঠার সংসার, অথচাই এরা দুটা ভাই অকর্মা, বাপের অঘাত টাকা পয়সা বসে বসে ভেঙে ভেঙে ওরা খায়। তাই ওদের আজকের এই ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা বেঁধে গেছে। যা হোক, আমার স্বামী প্রবাসে চলে গেল। মাস 6 যেতেই আমার স্বামী হঠাৎ করে আমাকে একদিন বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আমি বললাম, এ কথা বলে আর কী লাভ, আমি যৌবনবতী একটা মেয়ে, তাছাড়া আমার চেহারা গঠন, আমার জীবন যৌবন সব কিছু অন্য মেয়ের চেয়ে একটু আলাদা। বাবা মা আমাকে এরকম দেখে তাড়াহুড়ো করে বিয়ে দিল, একটু সুখের জন্য। দাম্পত্য জীবনে একটু সুখ পাবো, সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, কত স্বপ্ন আবার। আর আমাকে ফেলে তুমি বিদেশ চলে গেলে। স্বামী বলল, একটু ধৈর্য ধারণ করো আর নিজে একটু দেখে শুনে থাকবা। আমি খুব তাড়াতাড়ি কিছু টাকা পয়সার মালিক হলে বিদেশ থেকে চলে আসব, চিন্তা করো না বউ। আমি বললাম, ঠিক আছে। হঠাৎ একদিন কি আমার মামার শ্বশুরবাড়ির থেকে দাওয়াত পড়ল, ফ্যামিলির সবাই চলে গেছে। আমি যেতে রাজি হইনি, বলছে আমি চলে গেলে বাড়িতে কে থাকবে। আমার শ্বশুর শাশুড়ি সবাই তারা বলল, ঠিক আছে তুমি যদি না যাও, তোমার ভাসুর সে তো বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে, সে কোথাও যেতে বললে যায় না, তাকে একটু দুবেলা খেতে দিও ভালো করে। আমি বললাম, ঠিক আছে। তারপরে তারা চলে গেল। ঠিক সন্ধ্যার পরে কাল বৈশাখী মেঘ আকাশে, ভীষণ মেঘ লেগেছে, যেন ঝড়ো হওয়া মেঘ উঠে আসতেছে। বিদ্যুৎ চলে গেছে। আমি বড় ভাসুরের রুমে তার বিছনাপাতে ঠিকঠাক করতে গিয়ে সব কিছু ঠিকঠাক করে যেন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। সব রুমের দরজা জানলা বন্ধ করে বাড়িতে অন্ধকার আমি একলা একলা কেমন যেন লাগতেছিল। মোবাইলে আলোটা জ্বালিয়ে ভাসুরের রুমে বসে মোবাইল টেপাটেপি করতেছিলাম। অনেক রাত হয়ে গেছে। আমি ভাসুরের রুমেই নিজের অজান্তে বালিশের উপরে কোনো রকম কাত হয়ে আলসে ছাড়াতে যে গভীর ঘুমিয়ে পড়ছিলাম। কোন ফাঁকে যে ভাসুর আসছে আমি জানি না। ভাসুর যখনই বাসায় ফেরে মাতাল অবস্থায়, তার দিশেহারা, কোনো চলাফেরা বা কে কি বলছে এই সমস্ত কোনো তৃষ্ণা থাকে না। ওই অবস্থায় আমি একটা যুবতী বউ, সে এসে কোনো রকম করে অন্ধকার ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে আমার পাশে শুয়ে পড়ছে। ওর এতটুকু খেয়াল হয়নি যে আমি একটা এবারের বউ এইখানে শুয়ে আছি। যা হোক, নিঃশ্বাস ডালে ঘোর তালে সে আমার সাথে কি যে করছে আমি জানি না। অনেক কিছু হয়ে গেল আমার সাথে। আমি বুঝতে পেরেছি আমার ঘুম ভেঙে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে বাইরে। আমি বুঝতে পেরে ওই সময়টা আমি আসলে বুঝতেই পারিনি যে সে আমার সাথে কি করেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, দেখি আমার ভাসুর কি যে করছে, কি যে অবস্থা। তাকে নিষেধ করলেও যেন সে আমাকে কিছুতেই ওই মুহূর্তে রক্ষা নেই।
যা হোক, তার মতো সে একটা যুবক ছেলের ব্যাপার। তাছাড়া সে যে অবস্থায় বাসায় ফিরছে তার এই সমস্ত কোনো জ্ঞানই ছিল না। আমারও ভীষণ ভালো লাগছিল, যদিও আমি তাকে বারবার নিষেধ করছিলাম। আমার স্বামীটা কতটা দিন প্রবাসী আছে, সে এই ধরনের বিহেভ করবে কেটা জানে। আমি কিছু সময় তার কাছে জোরহাত আকুতামিকিতে করার পরেও সে যখন আর আমাকে ছাড়লই না, আমিও নিজের থেকে সম্মতি মনের কাছ থেকে দিয়ে দিয়েছিলাম, কিছু বলিনি। এভাবে একটা পর্যায়ে পাক্কা 1 ঘন্টা কিভাবে পার হয়ে গেছে উপরওয়ালা আর আমি জানি। এক পর্যায়ে আমি তখন বিছানার থেকে উঠে বললাম, বড় ভাই, আপনি এটা কী করলেন আমার সাথে? আপনি কি একদম বুঝতে পারেননি? সে মাতাল অবস্থায় আমাকে বলল, তুমি এখানে কেন আসছিলে? তার কথাটা যেন আওলায় ছিল। আমি দেখলাম ওর এখনও ঘোরটাল কেটে যায়নি, ও এখনও সুস্থ স্বাভাবিক একটা মানুষ না। যা হয়েছে হয়েছে। আমি ছুটে রুম থেকে বের হয়ে আমার রুমে চলে গেলাম। ভাস্করকে বললাম, দরজাটা লাগিয়ে শোন ভাই, যা করছেন তা তো ভালোই করছেন। যেন আমার চুলগুলো আওলা ঝাওলা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। আমি বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে দেখি কি হাল আমার। কত সময় ধরে না ঘুমের তালে এটা এইরকম হচ্ছিল। আর ভাসুরও অস্বাভাবিক অজ্ঞাত অবস্থায় এসে যা করলো, এটা আসলে একটা যুবক ছেলের কাজ, বুঝতেই তো পারছো বন্ধুরা। তাছাড়া আমি একটা যুবতী মেয়ে। ও যে অবস্থায় বাসায় ফিরছে, ও যে কীভাবে কী করলো আমি জানি না। বাইরের রিংচুম ঝমঝম করে বৃষ্টির তালে একটু ঠান্ডা ভাবে আমি গভীর ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আর এদিকে আমি নাইটি পরেছিলাম। যদি সালোয়ার কামিজ পরা থাকলাম তাহলে হয়তো এদিকে এটা খোলা বা এই সমস্ত রিমুভ করা দিয়েতে হয়তো আমি টের পেয়ে যেতাম। কিন্তু তার বেলায় যেন ব্যাপারটা একদম সহজ হয়েছিল, তাই আমি একদম বুঝতে পারিনি। তারপরে আমার স্বামী হঠাৎ ফোন করলো গভীর রাতে। তার সাথে ভিডিও কলে প্রতিদিনের মতো হাসি খুশি মনে আমি কথা বলতে পারিনি। মনটা আমার কেমন যেন, মুখটা অমলেন ছিল। স্বামী আমাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার বউ, আজকে তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ, কিছু হয়েছে? আমি কথাটা পাশ কাটিয়ে উড়িয়ে দিলাম, বললাম, না গো, বাড়িতে তোমার বাবা মা কেউই নেই। সবাই তোমার মামার বাড়ি থেকে দাওয়াত করছে, সেখানে দাওয়াত খাইতে গেছে। বাড়িতে আমি একলা। আর ওই যে তোমার বড় মাতাল ভাইটা, সে বাসায় ফিরছে, তাকে খাইতে দিয়ে সে তার রুমে ঘুমাচ্ছে, আমি আমার রুমে শুয়ে আছি। একলা একলা তো, আর কারেন্ট নেই। ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভয় লাগছে জানো তো। এই জন্য মনটা ভীষণ খারাপ, এই জন্য তোমাকে ভীষণ মিস করছিলাম। এই জন্য স্বামীকে এই কথা বলে পাশ কাটিয়ে দিলাম। আসলে আমার ভেতরটা কী বইছিল তাকে তো আর বুঝতে দেওয়া যাবে না। স্বামী আমার কথাই যেন অন্ধবিশ্বাসে খুশি হয়ে গেল। তারপরে প্রতিদিনের ন্যায় স্বামীর সাথে আর প্রতিদিনের মতো ওইভাবে রোমান্টিকতা না করে, শরীরটা খারাপ লাগছে এই কথা বলে অল্প একটু কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপরে আমি আমার মতো নার্ভাস অবস্থায় ঘুমিয়ে পড়লাম। কিন্তু নিজের মনের কাছে খুবই ভালো লাগতেছিল, খুবই সুখ লাগলো, আনন্দ লাগলো। আমি বেশ এক পর্যায়ে নিজের অজান্তেই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রান্না বান্না সেরে বড় ভাসুরকে খেতে দিলাম। আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে বেশ ভালোভাবে হাঁটাচলা করছি। আর মনে মনে অনেক দিন পর একটু আনন্দ হলো যে আমি যেন স্বামীর অভাবটা আজকে একটু বুঝতে পেরেছি, যে স্বামী কী জিনিস। স্বামী থাকলে হয়তো এতটুকু সুখী করে বউকে, যা আমার ভাসুর আজকে করলো। ভাসুর আমার সাথে যে আচরণটা করলো, আমার প্রাণটা ভরে গেল। মনের কাছ থেকে যেন একটা দুশ্চিন্তা যাচ্ছে না, যেন একটা শিয়ালকে পাকা তরমুজের ক্ষেত আজকে চিনিয়ে দিলাম। নাও হতে পারে এটা প্রতিদিন নেই, সে আমার কাছ থেকে সুখের জন্য এটা আবারও দাবি করতে পারে। এটি নিয়ে বড় চিন্তিত ছিলাম। যা হোক, বড় ভাসুরকে যখন আমি ভাত খাইয়ে দিলাম, আমি তার মুখের দিকে ফেল করে তাকিয়ে আছি। বড় ভাসুর স্বাভাবিক অবস্থায় সকালে ভাত খাচ্ছিল আর আমাকে বলছিল, বউ, রাত্রে তুমি কোথায় ছিলে? আমি বললাম, কেন ভাইয়া? ভীষণ বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, আমি তো আপনার রুমে একটু আলসালসা ঘুমিয়ে পড়ছিলাম। আপনার রুমের দরজার দাওয়ালা বন্ধ করতে গেছে ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। আপনি যখন আসলেন তখন তো আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ভাসুর মুচকি হেসে দিয়ে বলল, না না,
তাছাড়া আর অন্য কিছু হয়নি তো? আমি ঠিক আসলে স্বাভাবিক অবস্থায় বাড়িতে ফিরিনি, জানো তো বউ। আমি বললাম, হ্যাঁ ভাই, এটা আমি জানি। আপনি প্রতিদিনই আপনাদের বন্ধুদের সাথে বাজে আড্ডায় লিপ্ত থাকেন। আপনি যখন বাসায় ফেরেন স্বাভাবিক অবস্থায় বাড়ি ফেরেন না। তাই তো বলি, এতদিনে আপনি বিয়ে শাদী করেন নাই কেন? আর আপনার বাবা মা আপনাকে রেখে আপনার ছোটো ভাইকে কেন আমার সাথে আগে বিয়ে দিল? এখন আমি বুঝতেছি হাড়ে হাড়ে, পরের মেয়েকে আপনার সংসারে কেন এবার দেবে? সেই মেয়ের জীবনে কি আর সুখ হবে? আপনি এই জীবন থেকে ফিরে আসেন ভাইয়া, অনুরোধ করে বলছি। একটা ভালো স্বাভাবিক জীবন যাপন বেছে নেন আপনি। আর 5টা ছেলের মতো আপনি স্বাভাবিকভাবে বাঁচতে পারেন না? এটাকে একটা জীবন বলে? তখন বড় ভাসুর বলল, দেখো, আমাকে কখনো কেউ এভাবে আমাকে ফেরাতে চায়নি এ পথ থেকে। সবাই শুধু আমাকে আলিঙ্গনই করে গেছে, কিন্তু এই পথ থেকে কেউ বলেনি যে তুমি ফিরে আসো। আজ তুমি বলছো দেখে আমি তোমাকে প্রমিস করছি, আমি সত্যি এই পথ থেকে ফিরে আসব। তবে একটা কথা বলি, বাড়িতে তো আর কেউ নাই, তুমি আর আমি তো। গত রাত্রে যা হয়েছে আমার খুব ভালো মনে পড়তেছে। আমি তোমার সাথে যেটা করেছি ভারী অন্যায় হয়ে গেছে আমার। তাই আমি তোমার কাছে আমার নিজের থেকেই সত্যি ক্ষমা চাচ্ছি। এটা আমার ইচ্ছাকৃতভাবে হয়নি। আমি আসলে ঘোর তালে ছিলাম তো, অস্বাভাবিক অবস্থায় ছিলাম। মানসিক ভারসাম্য আমার ঠিক ছিল না, তাই হয়তো এটা হয়েছে। আর এই সময় প্রত্যেকটা ছেলেরই খুব প্রয়োজন হয়, তাই হয়তো হাতের নাগালে পেয়েই এটা হয়ে গেছে। তুমি কিছু মনে করো না বউ, তুমি ছোট ভাই বউ, তোমাকে আর কি বলবো। আমি বললাম, না ভাই, বুঝতে পেরেছি, হয়তো বা আপনি স্বাভাবিক থাকলে এটা হতো না, কিন্তু যা হয়েছে যা হয় ভালোর জন্যই হয়। আপনার ছোট ভাই বিদেশ আছে, কি আছে? আপনি এত সুন্দর একটা সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, আপনাকে তো দেখতে শুনতে কোনো মুসিতেই কম নেই। সবই ঠিক আছে, শুধু একটা জিনিস, আপনি যেহেতু আজ প্রমিস করলেন যে আপনি এই সঙ্গ বাদ দেবেন বা এই সমস্ত ছাইপাস খাওয়ার থেকে দূরে থাকবেন, একটা কর্ম করবেন, স্বাভাবিক একটা জীবন বেছে নেন, তাহলে একটা বিয়ে শাদী করে একটু দাম্পত্য জীবনের কি সুখলাদ একটু নেন। জীবনটা দুদিনের ভাই, আজ আছে তো কাল নেই। তখন বড় ভাসুর বলল, হ্যাঁ, এটা আমি রাত্রেই বুঝতে পেরেছি। আসলে দাম্পত্য জীবনের যে সুখটা, সেটা আমি ঘোরতালে যতই থাকি না, তোমাকে দিয়ে আমি বুঝেছি। অনেক শান্তি, অনেক সুখ বউ, এটা আমি ক্লিয়ার বুঝে ফেলেছি। তোমার কেমন লেগেছিল? আমি বললাম, লজ্জা দেবেন না, দেখেন ভাই, আমার ভীষণ আনন্দ লেগেছিল। আপনার ভাই বাড়িতে কতকাল নেই, সে প্রবাসী আছে, আর আমি একা একা। আসলে তো এইভাবে আমার বাবা মা জানলে বিয়ে দিত না আপনার ভাইয়ের সাথে। জানে কিরা যে আপনার ভাই আমাকে বিয়ে করে তারপরে বিদেশ যাবে? আজকে হয়তো আপনার ভাই অকর্মা পেলে আমিও সুযোগ দিয়েছি, সে বিদেশ গেছে। কিন্তু এটা কি ঠিক? আমি ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলি, বন্ধুরা যারা আমার ভিডিওটা শুনছো বা দেখছো, তোমরা কেউই বিয়ের আগে কখনোই সময়টাকে নষ্ট করো না। নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের পায়ে দাঁড়ায় তারপরে পরের মেয়েকে ঘরে নিয়ে আসবে। তাহলে নতুন বউকে ফেলে ওই 5 বছর 10 বছর সময় নষ্ট করে অতিবাহিত করে প্রবাসী যে নষ্ট করবে, আর পরের মেয়ে তোমার বাড়িতে এসে ওই এক যুগ তোমার জন্য অপেক্ষা করবে। পরের মেয়েকে এইভাবে কষ্ট দিও না তোমরা, আমার মতো দশা যেন আর কারো না হয়। তাই তো বলি, প্রবাসীর বউরে এতটা কষ্টে থাকে কেন? আর কেনই বা এতটা স্বামী প্রবাসে থাকার কারণে আজকে দেবরের সাথে কালকে বন্ধু মহলে নিজের সমস্ত কিছু বিলিয়ে দেয়। এটা তাদের কি দোষ? তারা তো স্বামীর সাথে দাম্পত্য জীবনে সংসার করতে এসেছে। স্বামী যদি বিয়ের পরে হুঁশ ফেরে যে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, তখনও তো সে বিদেশ যায়, এটা তারা ভুল করে। কিন্তু একটা মেয়ের যুবতী যখন বিয়ের সময় হয়, তখনই তো বাবা মা তাকে স্বামীর সংসারে পাঠায়, একটু সুখের জন্য, স্বামীর সংসার করার জন্য। আর স্বামীরা বউকে ফেলে এক যুগ প্রবাসে থাকে, তাহলে ওই মেয়েটার পরের বাড়িতে এসে লাভ হলো কি? তাই বলি কি, এই ভুলটা তোমরা ভাই কেউ করো না। তারপরে ভাসুর আমার কথায় প্রমিস করলো, সাথে একটা কথাও আমাকে রাজি করাতে বাধ্য করলো। বলল, যে কটা দিন আমি বিয়ে শাদী না করি বা তোমার যদি কোনো আপত্তি না থাকে বউ, তাহলে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। মানে রাতের ব্যাপারটা আমি একদম ভুলতে পারতেছি না।
আমার যখন জ্ঞান ফিরল, আমি স্বাভাবিক অবস্থায় রাত্রে হলাম, তখন বালিশে শুয়ে একাত ফিরে ওকাত ফিরে কিছুতেই ঘুম আসছিলাম। বারবার আমি তোমাকে মিস করেছিলাম, ইচ্ছে করেছিল তোমাকে আবারও ডেকে তোমার সাথে আমি আর কিছু সময় গল্প করি, কথা বলি, কিন্তু ভীষণ লজ্জা হচ্ছিল। যদি তুমি কিছু মনে করো। আমি বললাম, না ভাই, কী বা বলি আপনাকে। ঠিক আছে, আমি আপনাকে আজ কথা দিলাম, আপনি আমাকে যখনই ডাকবেন আর আপনার যখনই এরকম কিছু মনে হবে, যতদিন আপনার ভাই বিদেশ থেকে বাড়িতে না আসে, আমি আপনাকে এইভাবেই আদর আপ্যায়ন করব, ভালোবাসার সুযোগ দিব। কিন্তু কথা দেন, এই নষ্ট জীবন থেকে আপনি ফেরত আসবেন। আমি চাইবো আপনি একটা স্বাভাবিক জীবন নিজে তৈরি করে নেবেন। আমার ভালোবাসার বিনিময়ে যদি আপনি একটা নতুন জীবন পান, তাহলে আমার সার্থকতা। তাছাড়া আমি আপনার কথায় রাজি হব না। বড় ভাসুর বলল, সত্যি বউ, তুমি আজকে যা কথা দিয়েছো আর যা বলেছো আমাকে, আমি তোমার কথাই রাজি। কিন্তু ওই যে একটা শর্ত, আমার যখন প্রয়োজন হবে বা তোমাকে আমার ভালোবাসতে বা তোমার সেবাদত আমার পেতে ইচ্ছে করবে, যদিও বাবা মা বাড়িতে থাকবে, তার আড়াল থেকেই একটু সুযোগ করে দিলেই হবে। যদি তোমার আমার মনের মিল থাকে, তাহলে সবই সম্ভব। আমি হেসে দিয়ে মুখে কাপড় টেলিয়ে যেন লজ্জায় তাকে মাথা নেড়িয়ে সম্মতি দিলাম আর বললাম, ঠিক আছে ভাই, তাই হবে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি দাওয়াত খেতে তার মানে আমার মামার বাড়িতে, মামার শ্বশুরের বাড়ি থেকে 4-5টা দিন আসলো না। 4-5টা দিন বড় ভাসুর আর আমি যেন বাড়িতেই ছিলাম। প্রতিদিনের নেই তাকে আর আমি এইভাবে বাইরে যেতে দিতাম না। সে ওই সমস্ত সাইফাস খাওয়ার থেকে যেন বিরত হলো। বন্ধুরা ফোন করলে বড় ভাসুর আমার সামনে লাউড স্পিকার দিয়ে বলতো, আমি আর এই সময়ের মধ্যে নেই, আর কখনো আমি এই সমস্ত সাইফাস খাবো না রে। আমাকে ভালো হওয়ার সুযোগ তোরা দে, আর কখনো আমাকে এ বিষয়ে ডাকবি না। আমি ভাসুরের কথায় খুব খুশি হয়েছিলাম আর নিজেকে ভাসুরের সাথে বেশি বেশি করে উজাড় করে দিয়েছিলাম। ভাসুর যেন এক রাতে 1বার 2বার 3বার বেশ মাস্তি করে আমার আর তার সময় কাটত। এভাবে তার ভাই যতদিন প্রবাস থেকে না আসলো, অতদিন তাকে আমি সেবা করতে লাগলাম। এক পর্যায়ে তাকে বললাম, দেখেন বড় ভাই, আর কতদিন, আর কত এভাবে লুকিয়ে লুকিয়ে আপনাকে আমি ভালোবাসবো, আর আপনি আমার কাছ থেকে এই সমস্ত নেবেন। আমার সময়টা ভীষণ ভালো কাটে, যদিও আপনার ভাই প্রবাসে থাকে, আমারও ভীষণ দরকার হয়, কিন্তু আপনি যেন আমার স্বামীর অভাবটা প্রতিনিয়ত মিটিয়ে দিচ্ছেন, কিন্তু এটাকে জীবন বলে না। আপনারও তো একটা নিজের লাইফ আছে। তাই বলে কি আপনার ভাই প্রবাসে থাকতে থাকতে আমার মতো একটু হাঁপালো ফাপালো, আমার মতো একটা সুন্দরী মেয়ে দেখে আপনাকে বিয়ে শাদী দিই। তখন ভাসুর এক পর্যায়ে রাজি হয়ে গেল, কিন্তু আমাকে একটা কথা বলেছিল, বলল, দেখাবো তোমার মতোই যেন হয়, তা না হলে আমি কিন্তু কখনোই বিয়ে শাদী করব না। কারণ তোমার এই কমন দুটা ঠোঁট, তোমার রাঙানো চোখ দুটা, আর তোমার কালো মাথায় কালো কেশ, আর তোমার পায়ের থেকে মাথা অবধি যা আমার লাগছে না, ভীষণ ভালো লাগে। সব কিছু যেন আমার প্রাণটা ছুঁয়ে গেছে। ইচ্ছে করে আমার ছোট ভাই যদি না তোমাকে নিয়ে আসতো, আগে যদি আমার সাথে তোমার দেখা হতো, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করতাম। তোমাকে তো আমি একদম ভুলতে পারছি না। আমি ভাসুরকে যেন বিয়েতে রাজি করাতেই পারছিলাম না। এক পর্যায়ে আমার স্বামীর এইভাবে 5টা বছর পূরণ হয়ে গেল, আর ততদিনে ভাসুরের সাথে আমার এইভাবেই চলতে লাগলো। এক পর্যায়ে যখন আমার স্বামীর বাড়িতে আসার ফেরার সময় হলো, তখন বাড়ি থেকে আমার শ্বশুর, আমার ভাসুর, তারা প্রাইভেট কার নিয়ে এয়ারপোর্টে আমার স্বামীকে রিসিভ করতে যাবে। তারা রেডি হচ্ছিল, কিন্তু আমার স্বামী প্রবাস থেকে ফিরে আসার পরে গাড়িতে আসতেছিল। আমার স্বামীর লার্কেস এবং অনেক কিছু মাল সামানা নিয়ে সে আলাদা একটা প্রাইভেট কার, আর বাসার থেকে যারা গেছে তাদের জন্য আলাদা কার। একসাথে আসতে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর গাড়িটাই সামনাসামনি মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্টে ড্রাইভার সহ স্বামী সেদিন রাত্রে প্রাণ হারায়। বাড়িতে আর ফেরা হলো না আমার স্বামীর। সে পরপারে চলে গেল চিরতরের জন্য। তার তাজা মুখখানা আমি জীবনে আর দেখতে পেলাম না। ভীষণ কষ্টদায়ক। বাড়িতে যেন এক শোকের ছায়া পড়ে গেল। স্বামীর সমাধি হলো। কিছুদিন এভাবে চলার পরে আমার বাবা আমাকে ফোন করে বলল,
মারে, যে সংসারে তোর স্বামী বেঁচে নিয়ে আর কোন হাল ধরে থাকবি, এদিকে তোর বাচ্চা কাচ্চা হয়নি। বেশ, তোর স্বামী মারা যাওয়ার আজ 3টে মাস অতিবাহিত হয়ে গেছে। আমি বলি কি, বাড়িতে চলে আস। আমি বললাম ঠিক আছে বাবা, আমি বাড়িতে আসবো, কিন্তু এই সংসারের একটা মায়ায় পড়ে গেছি। কিন্তু ওদিকে আমার শ্বশুর ঠিক করলো যে বউ, যেহেতু তোমার স্বামী মারা গেছে, আমার আর একটা ছেলে যদিও ওকে তোমার ভালো নাও লাগতে পারে, তবুও বলছি যদি তোমার অমত না থাকে, অর্থাৎ তোমার বড় ভাসুর আমার বড় ছেলেটাকে যদি তোমার পছন্দ হয়, তাহলে ওর সাথে না হয় বিয়ে দিয়ে তোমাকে আমরা এই সংসারে ধরে রাখতাম। তোমার কে মত? আমি বললাম হ্যাঁ বাবা, আমি আগে বাড়ি থেকে ঘুরে এসি, তারপর ডিসিশন জানাবো। আমি বাড়িতে যাচ্ছি, কিছুটা দিন বাবা মার সংসার থেকে মনটা একটু হালকা করে আসি। আপনার ঠিক 7টা দিন পরে আমাকে নিতে যাবেন। আমার শ্বশুর বলল ঠিক আছে। কিন্তু আমার বড় ভাসুর সে আমাকে আসতেই দেবে না। কিন্তু আমিও জানি মনে মনে, স্বামী যেহেতু চলে গেছে, আর বড় ভাসুরের সাথে আর আমার কী বা বাদ আছে, সব তো লেনদেন হয়েই গেছে। আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমার যেহেতু ভাসুরও আমাকে ভীষণ পছন্দ করে, আর সে আমার মতো মেয়েকে ছাড়া বিয়েই করবে না। ভাগ্যিস সে আমার স্বামী প্রবাসে থাকতে থাকতে বিয়ে করে ফেলেনি। যা হোক, একটা সুযোগ তো রইল। তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে 7টা দিন পূর্ণ হতেই, সেদিন ছিল শুক্রবার, শ্বশুর আমাকে আমার বাবার বাড়িতে নিতে আসলো। আমার বাবা আমার শ্বশুরের সাথে আমাকে আর ও বাড়িতে যেতে দেবে না। বাবার সিদ্ধান্ত আমাকে কিছুটা দিন এখানে রেখে তারপর অন্য একটা জায়গায় বিয়ে শাদী দেবে। আমার শ্বশুরকে আমার বাবা বলছে, দেখেন ভাই, আপনার ছেলে যেহেতু বাড়ে এখন আর বেঁচে নেই, আপনার সংসারে আমার মেয়ে যে আর কী কাজ। তাই বলি কি, আমার মেয়ের যেহেতু সন্তানাদি কিছু হয়নি, আর তাছাড়া আপনার আর কোনো যোগ্য ছেলে নেই যে সেখানে বিয়ে শাদী দিয়ে মেয়েকে ধরে রাখবেন। তখন আমার শ্বশুর হুট করে বলে উঠল, না ভাই, আপনি ভুল করছেন। আমার একটা বড় ছেলে আছে, খুব দর্শনদারি, খুব ভালো ছেলে। তাই বলি কি, ওর সাথে ওর বিয়েটা দিয়ে দিতাম। আমার বড় ছেলেকে রেখে আমি ছোট ছেলেকে বিয়ে দিয়েছিলাম শখ করে, কিন্তু আমার বড় ছেলে এখন বিয়ে করতে রাজি। তখন আমার বাবা বলছে, তা কি করে হয়? সে সম্পর্কে ভাসুর হতো, সে কি আর এটা মেনে নেবে? আমার শ্বশুর বলল, অবশ্যই মেনে নেবে। তখন আমার বাবা বলল, তাহলে এখানে তো আমার মেয়েরও তো একটা সম্মতির ব্যাপার আছে। তখন বাবা আমাকে ডাক দিল, বলল, তোমার শ্বশুর যা বলছে তুমি কি একমত? আমি বললাম, কি বাবা, আমি তো আর শুনিনি, বিষয়টা আমাকে বলতে হবে। তখন আমার বাবা বলল, তোমার বড় ভাসুরের সাথে যদি তোমার বিয়ে শাদী দিয়ে ওই সংসারে তোমার শ্বশুর তোমাকে আটকে রাখতে চায়, তুমি কি যাবে? আমি তখন বাবার সামনে একটু আমটা করে মাথা চুলকাতে বললাম, হ্যাঁ বাবা, যেহেতু আজ 5টা বছর অতিবাহিত হয়ে গেছে, ওই সংসারে একটু সুখের জন্য স্বামীকে প্রবাসে রাখা অবস্থায় আমি ওই সংসারের বড় মায়ায় পড়ে গেছি বাবা। তাই যেহেতু তাদের একটা সুযোগ আছে আমাকে ধরে রাখার জন্য, তাহলে আর অমত করে লাভ কি বাবা? তাছাড়া আমি একটা ঘর ফেরত মেয়ে, 5টা বছর সংসার করে এখানে আসছি। আমাকে হয়তো তুমি যদি বিয়ে দাও, ঘর ফেরত মেয়ে বলে, যদিও আমি চেহারা সুন্দরী, আমার সব কিছুই ঠিকঠাক আছে, হয়তো টাকার গরমে হয়তো আমাকে বিয়ে দিলে একটা অবিবাহিত ছেলে আর পাবে না। হয়তো ঘর তারও বউ নেই, বা বউ চলে গেছে, বা বউ আছে, এই রকম একটা ঘরেই বিয়ে দেবে। তার চেয়ে একটা যুবক ছেলের সাথে বিয়ে হওয়াটাই ভালো। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ির সংসারে কোনো অভাব নেই, আমি বেশ সুখে ছিলাম। যেহেতু তাদের একটা ছেলে এখন খালি আছে আর একটা সুযোগও আছে, আমি রাজি আছি বাবা। তখন আমার বাবা বলল, ঠিক আছে বিআই সাহেব, তাহলে দিনখান করুন, তারপরে আমার মেয়েকে আপনারা এখান থেকে বিয়ে শাদী করে তারপরে নিয়ে যান। তারপরে আমার শ্বশুরকে ফেরত পাঠালো। কিছুদিন যাওয়ার পরে দিন তারিখ ঠিক করে যেন আমার বড় ভাসুর বর সেজে আবারও নতুন করে আমাকে বউ সেজে ওই বাড়িতে নিয়ে গেল। আমি যেন আবারও ওই সংসারে যে নতুন করে বিয়ের পিড়িতে বসলাম, বাসর ফুলসজ্জা হলো। আমার বড় ভাসুরের ভীষণ চাওয়া ছিল সে যেন যে কোনো মূল্যে আমাকে পাবে, আর আমার কথার কারণেই সে একটা নষ্ট জীবন থেকে ফেরত আসছে, আর তার চাওয়াটাই যেন সব কিছু সত্যি হয়ে গেল।
তার মানে সে এমন করেই আমাকে জীবনে উপরওয়ালার কাছে চাইছিল, শেষ পর্যন্ত আমার স্বামীটাও আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারল না। আল্লাহ তাকে আমার জীবন থেকে কেড়ে নিল। শেষ পর্যন্ত আমি বড় ভাসুরিজি হয়ে গেলাম। কি অবাক কাণ্ড, তাই না বন্ধুরা? তারপরে ভাসুরের সাথে সেদিন ফুলসজ্জা রাতে সারাটা রাত যেন কত রোমান্টিকতা আর মাস্তি করে 4 বার সে আমার সাথে ওই রাত্রে এত সুন্দর করে আমার সাথে আচরণ করেছিল বন্ধুরা, কি আর বলবো তোমাদের। মানে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি যেন পিছনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে একটা স্বাভাবিক জীবন ফেরত পেলাম। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সকাল হলো, স্নান করে তার সাথে দুজনে একসাথে স্নান করে ফ্রেশ হয়ে তার সাথে সংসার করতে লাগলাম সুন্দরভাবে। শ্বশুর বাড়িতে বেশ ভালোভাবে দিনকাল কাটছিল। আর বড় ভাসুর বাড়ি থেকে বড় একটা বিজনেস করত। তার সাথে এভাবে সংসার করতে করতে 1 বছরের মাথায় আমার একটা ছেলে সন্তান হলো। তার সাথে এভাবেই সংসার করতে লাগলাম। শ্বশুর শাশুড়িও খুবই খুশি হলো, তাদের লাতে লুৎকার মুখ দেখাতে পারলাম। তা বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা মুখের মধ্যে চাপা রেখেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে, সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।